ক্ষমতা মানে পাওয়ার আসলে কিভাবে কাজ করে, কিভাবে এটা আমাদের সমাজ, আমাদের জীবনকে কন্ট্রোল করে। চলুন আজকের এই আলোচনায় আমরা এমন কিছু ধারণাকে একটু ভেঙে দেখব যা ক্ষমতা আর বাস্তবতা নিয়ে আমাদের এতদিনের সব সোচকে একদম নাড়িয়ে দিতে পারে। আচ্ছা, সব কিছুর মূলে কিন্তু একটাই ধারণা। আমরা যেটাকে বাস্তবতা বলি সেটা আসলে আমাদের কল্পনারই একটা খেলা। ব্যাপারটা অনেকটা এরকম, ভাবুন তো, আমরা সবাই যেন একটা স্পেশাল চশমা পরে আছি আর সেই চশমা দিয়ে পুরো দুনিয়াটাকে দেখছি। দার্শনিক ইমানুয়েল কান্ট ঠিক এটাই বলেছিলেন। তার মতে আমরা এই চশমাটা ছাড়া আসল দুনিয়াটাকে কোনোদিন দেখতেই পারব না। মানে আমরা যা কিছু দেখি, শুনি বা ফিল করি সব কিছুই কিন্তু আমাদের মনের তৈরি ওই ফ্রেম বা চশমার মধ্যে দিয়ে আমাদের কাছে আসে। তো আজকে আমরা এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। প্রথমে দেখব আমাদের এই কল্পনার বাস্তবতাটা কি, এরপর টাকার বিভ্রম, তারপর সুখ নিয়ে কিছু মিথ, আমাদের স্কুল সিস্টেমের পেছনের উদ্দেশ্য, আর সবশেষে ক্ষমতার আসল রসায়নটা কি। তাহলে চলুন শুরু করা যাক প্রথমটা দিয়ে, আমাদের কল্পিত বাস্তবতা। দেখুন, ব্যাপারটা যদি এমন হয় যে বাস্তবতা আমাদের মনেরই তৈরি, তাহলে সহজ হিসাব হল যারা আমাদের এই কল্পনা বা ধারণাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে, আসল ক্ষমতা তো তাদের হাতেই, তাই না? কান্টের দর্শন অনুযায়ী জগৎ আসলে দুই রকম। একটা হলো নুমেনা, মানে একদম আসল বস্তুনিষ্ঠ জগৎ, যেটা আমাদের ধরাছোঁয়ার বাইরে। আর অন্যটা হলো ফেনোমেনা, মানে আমাদের চেনা জগৎ, যেটা আমরা আমাদের ইন্দ্রিয় দিয়ে অনুভব করি। আমরা কিন্তু এই দ্বিতীয় জগতেই থাকি, আর এখানেই কিন্তু আসল টুইস্টটা লুকিয়ে আছে। যদি আমাদের পুরো বাস্তবতাটাই আমাদের ধারণার উপর নির্ভর করে, তাহলে ভাবুন তো, যারা এই ধারণাটাকেই কন্ট্রোল করতে পারে তারাই তো আসল পাওয়ারের মালিক, তাই না? আচ্ছা, এবার চলুন আমাদের দ্বিতীয় পয়েন্টে যাই, আর সেটা হলো টাকার বিভ্রম। এই যে আমরা কল্পনার বাস্তবতার কথা বললাম, তার সবচেয়ে বড় আর শক্তিশালী উদাহরণ হলো টাকা। এখানে একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক, যেটা শুনলে একটু ধাক্কা লাগতে পারে। যদি ব্যাংক চাইলেই শূন্য থেকে টাকা বানিয়ে ফেলতে পারে, তাহলে পৃথিবীতে এত দারিদ্র্য, এত অভাব কেন? প্রশ্নটা অদ্ভুত, তাই না? কিন্তু এর উত্তরটাই ক্ষমতার আসল রহস্য খুলে দেয়। চলুন একটা ছোট্ট উদাহরণ দেখি। ধরুন একটা এলাকার মানুষজন মিলে একটা নতুন ব্যাংকে ৫০ লক্ষ টাকা জমা রাখল। এখন নিয়ম অনুযায়ী ব্যাংক তার ১০% মানে ৫ লক্ষ টাকা রিজার্ভ হিসেবে রেখে দিল, আর বাকি ৪৫ লক্ষ টাকা অন্য কাউকে লোন হিসেবে দিয়ে দিল। তো এখন প্রশ্ন হলো, ওই সিস্টেমের মধ্যে মোট কত টাকা ঘুরছে? উত্তরটা শুনলে অবাক হবেন, ৯৫ লক্ষ টাকা। কিভাবে? দেখুন, মানুষের জমা রাখা ৫০ লক্ষ তো ব্যাংকে আছেই, আবার ব্যাংক যে নতুন করে ৪৫ লক্ষ টাকার লোন দিল, সেটাও তো এখন মার্কেটে চলে এলো। এই যে নতুন ৪৫ লক্ষ টাকা, এটা কিন্তু বলতে গেলে হাওয়া থেকে তৈরি হলো। আর এটাই হলো ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিংয়ের জাদু। বক্তা ঠিক এতই বলতে চেয়েছেন। আমাদের সারা জীবন শেখানো হয়েছে যে টাকা খুব সীমিত একটা জিনিস, কিন্তু সত্যিটা হলো টাকা আসলে অসীম। ব্যাংকগুলো চাইলেই কিন্তু টাকা তৈরি করতে পারে। তার মানে টাকার যে অভাব আমরা দেখি, সেটা আসলে একটা পরিকল্পিত বিভ্রম। তাহলে দারিদ্র্য কেন আছে? উত্তরটা হলো, কারণ দারিদ্র্যই আমাদের মনে এই বিশ্বাসটা ঢুকিয়ে দেয় যে টাকার অনেক দাম। মানুষের এই কষ্ট, এই অভাবই আমাদের এমন একটা জিনিসের পেছনে ছোটাচ্ছে যেটা আসলে অফুরন্ত। আর এটাই হলো মানুষকে নিয়ন্ত্রণের সবচেয়ে বড় একটা হাতিয়ার। চলুন এবার পরের অংশে যাওয়া যাক, সুখের মিথক। মানে আমরা সুখ বলতে যা বুঝি বা নিজেদেরকে যেভাবে একজন ব্যক্তি হিসেবে দেখি, সেই ধারণাটা নিয়ে একটু ভাবা যাক। আমরা যেভাবে সুখকে দেখি, সেটা কি আসলেই স্বাভাবিক? এখানে দুটো দৃষ্টিভঙ্গির তুলনা করা হয়েছে। একটা হলো প্রাচীনকালের ধারণা, যেখানে মনে করা হতো আমরা সবাই পরিবর্তনশীল দেবতাদের হাতের পুতুল, আর আমাদের ভাগ্য আমাদের কন্ট্রোলের বাইরে। আর অন্যটা হলো আধুনিক ধারণা, যেটা বলে যে আমরা আমাদের ব্রেনকে কন্ট্রোল করে নিজেদের ভাগ্য নিজেরাই গড়তে পারি। কোনটা শুনে বেশি শক্তিশালী মনে হচ্ছে? অবাক করা ব্যাপার হলো, বক্তার মতে প্রথম ধারণাটাই, মানে প্রাচীন দৃষ্টিভঙ্গিটাই মানুষকে জীবনের সেরাটা দেওয়ার জন্য উৎসাহিত করত। গ্রিক দার্শনিকরা এটাকে বলতেন ইউডাইমোনিয়া। এটার মানে শুধু খুশি থাকা নয়, বরং একটা পরিপূর্ণ অর্থপূর্ণ জীবনযাপন করা। আর অন্যদিকে আধুনিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিটা কি করছে? এটা আমাদের প্রত্যেককে একা করে দিচ্ছে। আমাদের সমাজের বড় বড় সমস্যাগুলোর দিক থেকে নজর সরিয়ে শুধু নিজের ভেতরের সমস্যা নিয়ে ভাবতে শেখাচ্ছে। আর এভাবেই কিন্তু আমাদের সাথে প্রতিবাদ করার ক্ষমতাটা কেড়ে নেওয়া হচ্ছে। আচ্ছা, এবার আসা যাক আমাদের পরের টপিকে, স্কুল সিস্টেম বা শিক্ষা ব্যবস্থা। আমরা সবাই স্কুলে যাই কেন? জ্ঞান অর্জনের জন্য, নাকি এর পেছনে অন্য কোনো বড় উদ্দেশ্য লুকিয়ে আছে? ইতিহাসে যদি আমরা তাকাই, তাহলে দেখব প্রথম যে ৩টি সমাজ সদার জন্য বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করেছিল, তারা হলো স্পার্টা, অ্যাজটেক আর প্রুশিয়া। মজার ব্যাপার হলো,
এই তিনটা সমাজের মধ্যে একটা বিষয় খুব মিল ছিল, আর সেটা হলো যুদ্ধ। হ্যাঁ, তারা সবাই ছিল ভয়ঙ্কর যুদ্ধবাজ সমাজ, আর স্কুল ছিল তাদের ওই যুদ্ধ মেশিনেরই একটা অংশ। এ বক্তার মতে স্কুলের আসল উদ্দেশ্য কিন্তু আমাদের জ্ঞান দেওয়া নয়, এর আসল উদ্দেশ্য হল আমাদের মাথায় জাতিরাষ্ট্র বা নেশন স্টেট নামে একটা ধারণা ঢুকিয়ে দেওয়া। ইতিহাস, ভূগোল, ভাষা এই সব কিছু পড়ানোর মাধ্যমে আমাদের এমন একটা পরিচয়ে বিশ্বাস করতে শেখানো হয় যেটা আসলে একটা কল্পনার কাঠামো ছাড়া আর কিছুই না। তো এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম, চলুন সবগুলোকে এবার একসাথে মিলিয়ে দেখি ক্ষমতার আসল রসায়নটা কি, কিভাবে শূন্য থেকে সবকিছু তৈরি হয়ে যায়। বক্তার মতে ক্ষমতার আসল রূপটা হল অ্যালকেমির মতো। প্রাচীনকালে অ্যালকেমিস্টরা যেমন সাধারণ ধাতুকে সোনা বানানোর চেষ্টা করত, ক্ষমতাও ঠিক তেমনি। এটা হলো একটা সাধারণ ধারণাকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা। এই স্লাইডটা দেখুন, পুরো বিষয়টা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। অ্যালকেমিস্টরা যেমন সাধারণ সীসাকে সোনায় পরিণত করতে চাইত, ঠিক তেমনিভাবে ক্ষমতাও একটা সাধারণ ধারণাকে পরিণত করে টাকায়, একজন ব্যক্তিকে পরিণত করে একার বিচ্ছিন্ন সত্তায়, আর একটা কাল্পনিক জাতিকে পরিণত করে প্রশ্নহীন আনুগত্যে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যদি আমাদের চারপাশের এই এত বড় বড় সিস্টেমগুলো, টাকা, জাতি, এমনকি আমি বা ব্যক্তি, এই সবই মানুষের কল্পনার ফসল হয়, তাহলে আমরা নতুন করে আর কি কল্পনা করতে পারি? এর উত্তরটা হয়তো আমাদের একদম নতুন কোনো বাস্তবতার দিকে নিয়ে যেতে পারে।